শিশির পালের লেখা গল্প উত্তরণ। চায়না ইস্টার্নের ফ্লাইট কুনমিংয়ে ল্যান্ড করল। চাইনিজ সময় তখন সকাল 7টা। বেজিং এর কানেক্টিং ফ্লাইট ততক্ষণে টেক অফ করেছে। সকালে বেশ ঠান্ডা কুনমিংয়ে। নেক্সট ফ্লাইট 11:30টায়। মুকুল ডোমেস্টিক টার্মিনালে এসে এয়ারপোর্ট লাউঞ্জেই বসে পড়ল। ইন্ডিয়া থেকে বেজিং এ গেলে কুনমিং এর উপর দিয়ে যাওয়া একটা রুট। হয়তো অন্য কোনো রুট আছে, সেটা মুকুল জানে না। ছেলে যেভাবে বলেছে মুকুল ঠিক সেই রকমই ফলো করছে। আসলে বিনোতা মারা যাবার পর কিছুদিন নিঃসঙ্গতায় স্থবির প্রায় হয়ে গিয়েছিল মুকুল। তারপর আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা ধাতস্থ হয়ে গেছে। বিনোতার এই হঠাৎ চলে যাওয়াটা মুকুলের কাছে একটা অতর্কিত ঝড়ের মতো। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও সে দেয়নি। বেদপ্রকাশ তখন হায়ার স্টাডিজের জন্য টেক্সাসে। একমাত্র ছেলে, মায়ের এই মিলিয়ে যাওয়াটা কিছুতেই মানতে পারেনি। ফাইনাল থিসিস সাবমিশন এবং ডিগ্রি পেতে আরো 6 মাস সময় লেগেছে তার। সে চেয়েছিল বাবাকে নিয়ে গিয়ে ওখানেই রাখতে। মুকুল রাজি হয়নি। বিনোতার রেখে যাওয়া চিহ্ন সব ঘরের দেওয়ালে দেওয়ালে তার কথার অনুরণন, তার গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এইসব ছেড়ে মুকুল কিছুতেই বেরোতে পারেনি। আর বেদ প্রকাশেরও মন টেকেনি মার্কিন মুলুকে। তাই পিএইচডি শেষ করেই সে দেশে ফিরে আসে। কিছুদিন জার্নালে লেখালেখি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার, পার্সোনাল ব্লগে লেখা ইত্যাদি করতে করতে সেও হাঁপিয়ে ওঠে। ভালো একটা কাজের জন্য বেদপ্রকাশ চলে আসে বেজিং এ। মুকুল সেই একই জেদ নিয়ে বসে থাকে, সে যাবে না। বয়স বাড়ছে, বেদপ্রকাশ আর রিস্ক নেয় না। মুকুলকে ইমোশনালি দুর্বল করে দেয়। প্রবল জেদ করে বেজিং এ আসার জন্য। বেজিং এয়ারপোর্টে মুকুলের ফ্লাইট ল্যান্ড করলো বিকেল 3:30। কুনমিংয়েই অনেক দেরি করে ছেড়েছিল এই ফ্লাইটটা। ফাইন্যান্সিয়াল স্ট্রিটের অফিস থেকে গাড়ি নিয়ে বেদপ্রকাশ এয়ারপোর্ট থেকে মুকুলকে নিয়ে গেল তাদের ওয়াংজিং স্ট্রিটের 2 কামরার একটা ফ্ল্যাটে। ঝাঁ চকচকে বেজিং শহর, বিশ্বের যে কোনো শহরকে যেন হার মানাতে পারে। ওয়াংজিং স্ট্রিটও বেশ সাজানো গোছানো। এখানে এসে মুকুল নিজেকে মানানোর চেষ্টা করে আস্তে আস্তে। ফেলে আসা কলকাতা, তার
আজীবনের শেকড় তাকে টেনে কষ্ট দেয়। মুকুল বোঝায় নিজেকে, যেখানেই আপনজন থাকে সেটাই তো মানুষের ঘর। মুকুল অবাক হয়, তার রুম, এমনকি পুরো ফ্ল্যাটটা তার পছন্দের মতো করে সাজানো। বিনতা যেভাবে তাদের ঘর সাজিয়ে রাখত, এই ঘরেও যেন তারই প্রচ্ছায়া। চাইনিজ মেয়ে সেলেনা, বেদপ্রকাশের স্ত্রী, কি কাকতলীয় ভাবে যেন বিনতারই রূপ। গান করে। বিশ্বভারতী থেকে রবীন্দ্র জীবনীর উপর পিএইচডি করেছে সে। বাংলাও বলতে পারে। মুকুলকে বাবা বলেই ডাকে। তাদের ফুটফুটে ছোট্ট মেয়ে সিয়ান মুকুলের সর্বক্ষণের সঙ্গী। এটাও কি কম পাওয়া এক জীবনে? মুকুল তাই আস্তে আস্তে গুছিয়ে নেয় তার নিজের জগৎ। ফ্ল্যাটে মাঝে মাঝে একা বসে মোটা চশমার ফ্রেমে বাইরের কংক্রিটের শহরকে দেখে মুকুল। তার চোখে ভেসে আসে পুরনো দিনের ছেঁড়া ছেঁড়া বিস্মৃত প্রায় ঘটনা। বিয়ের পর কর্মসূত্রে কলকাতায় স্থায়ীভাবে থেকে যায় মুকুল। অনেক চেষ্টা করেও বাবা মাকে এনে রাখতে পারেনি নিজেদের কাছে। বিনতারও কোনো আপত্তি ছিল না। আসলে তাঁরা চাননি। বলতেন, এই গ্রাম, এই জল হাওয়া, আত্মীয় স্বজন ছেড়ে পাকাপাকি ভাবে কলকাতায় থাকা অসম্ভব। তোরা থাক, মানুষের ভালো থাকাটাই তো শেষ কথা। যেখানে সৎ এবং সুস্থভাবে কেউ থাকবে, সেটাই তো তার আসল বাঁচা, ভালো থাকা। এই দর্শনে সেদিন মুকুল আঘাত পেলেও আজ বুঝেছে তার মর্ম। গ্রামের অনাড়ম্বর এক বিজ্ঞ মানুষের জীবন দর্শন, যা বর্তমানের থেকে শতত এগিয়ে। আসলে ইতিহাস সুযোগ দেয়। ইতিহাসই প্রতিবিম্বিত করে অতীতকে সমকালের আয়নায়। ছেলে বৌমা চেয়েছে তাদের সঙ্গেই থাকুক মুকুল। এই চাওয়া এবং মুকুলের তাতে রাজি হয়ে যাওয়াটা আসলে একটা উত্তরণ। মুকুলের বাবা যা পারেননি গ্রাম ছেড়ে কলকাতায় এসে থাকতে, সেখানে সময়ের দাবি মেনে, জীবনের দাবি মেনে, পরবর্তী প্রজন্মের প্রতিনিধি হয়ে মুকুল আজ তা পেরেছে। গোটা বিশ্বটাই তার কাছে এখন একটা ঘর। কোনো ভৌগোলিক সীমারেখা নেই তার। এটাই তো এই জীবনে তার সবচেয়ে বড় উত্তরণ।